ঘটনা কি তাহলে ঘটেই যাচ্ছে নাকি? দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে ভারতকে হারিয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ১৫ বছর পর ভারতের মাটিতে সেটা তাদের প্রথম টেস্ট জয়। এখন তো মনে হচ্ছে সিরিজটাও তারা জিতে যাচ্ছে। কেননা গৌহাটিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সাউথ আফ্রিকা এমন একটা অবস্থানে যে ম্যাচ জয়ের জন্য তারা ফেভারিট, তার চেয়ে বেশি করে ফেভারিট ম্যাচ না হারার জন্য। মানে এই টেস্ট ম্যাচটা যদি ড্র হয় তাহলেও তো সাউথ আফ্রিকা সিরিজ জিতে যাচ্ছে। তৃতীয় দিন শেষে খেলাটা যেই জায়গায় দাঁড়িয়ে আছে, সেইখান থেকে কি ভারতের পক্ষে আর কামব্যাক করে ম্যাচ জিতে অন্ততপক্ষে সিরিজ বাঁচানো, সিরিজ ড্র করাটা সম্ভব? তৃতীয় দিনের কোন মোমেন্ট অফ দ্য ডে তে ভারতের এইরকম একটা সর্বনেশে অবস্থা হয়ে গেল সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। দেখুন, ম্যাচের প্রথম দিনটা ছিল একেবারে 50-50, সেইখানটাতে ভারত হয়তোবা কিছুটা এগিয়ে ছিল। সেকেন্ড ডেতে সাউথ আফ্রিকার ওই ব্যাটিং বীরত্ব পরের অংশে লেজের দিকে তাতেই তারা এগিয়ে যায়। কিন্তু থার্ড ডেতে যে শুরু করেছিল ভারত যে খুব পিছিয়ে থেকে তা না। হ্যাঁ, সাউথ আফ্রিকা ৪৮৯ রান করেছে। এই এত হিউজ ফার্স্ট ইনিংস টোটালের কারণে ইন্ডিয়ার যেহেতু ম্যাচের রেজাল্টটা ফোর্স করতে হবে, যেহেতু এই আসামের গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ওই আর্লি সানসেটের জন্য প্রতিদিনই খেলার শেষ দিকের ১০-১২ ওভার করে হচ্ছে না। সো ওইটাও তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থাকতে পারে। তারপরেও তো ভারত এই তৃতীয় দিন শুরু করেছিল বিনা উইকেটে ৯ রান নিয়ে এবং বিনা উইকেটে তারা ৬৫ রানে পৌঁছে গিয়েছিল। বিনা উইকেটে ৬৫ থেকে ভারত ১২২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলল। ৫৭ রানে তারা ৭ টা উইকেট হারিয়ে ফেলল। ১ উইকেটে ৯৫ তে তারা পৌঁছে গিয়েছিল। সেইখান থেকে তারা ২৭ রানে ৭ উইকেট হারিয়ে ৬ উইকেট হারিয়ে ফেলল। ওই জায়গাটাতেই কিন্তু পুরো ম্যাচের সিনারিওটা পুরোপুরি পাল্টে যায়। ভারত ম্যাচ থেকে মোটামুটি ছিটকে যায়। সাউথ আফ্রিকার ম্যাচের নিয়ন্ত্রণটা খুবই ফার্ম হয়ে ওঠে। ওপেনিং পার্টনারশিপে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতকে ওরকম একটা শুরু এনে দেবার পর কেশব মহারাজের বলে আউট হয়ে গিয়েছেন কেএল রাহুল। ওই ফার্স্ট ব্রেক থ্রু সাউথ আফ্রিকা পেল। তারপরেও সাই সুদর্শনের সঙ্গে যশস্বী জয়সওয়াল যিনি 50 করেছেন তার ওই পার্টনারশিপে ভারত ভালোভাবেই এগোচ্ছিল। আর সেই পার্টনারশিপটা যেই মুহূর্তে ব্রেক হলো, জয়সওয়াল 50 করার পরে তিনি সাইমন হার্মারের বলে একটা দুর্দান্ত ক্যাচের শিকার হলেন পয়েন্টে মার্কো ইয়েনসেনের। ভারতের পতনের শুরুটা সেইখানে। এই মার্কো ইয়েনসন যিনি ব্যাটিংয়ে সেঞ্চুরি করতে পারেননি, ওই আক্ষেপের জায়গাটা থাকতে পারে। মুতুসমি সেঞ্চুরি করেছেন, তিনি ৯৩ রান করেছেন। সেই সেঞ্চুরি করতে না পারার আক্ষেপটা আবার বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন পুরোপুরি ইনিংসে ৬ উইকেট নিয়ে। এবং ভারতের এই যে আমি ধসটার কথা বলছি, ২৭ রানের মধ্যে যে তারা ৬ উইকেট হারিয়েছে, ১ উইকেটে ৯৫ থেকে ১২২ রানে ৭ উইকেট যে তাদের পড়ে গিয়েছে, এর মধ্যে শেষ ৪ টা উইকেট মার্কো ইয়েনসনের এই বাঁহাতি লম্বা পেস বোলারের। তার ওই শর্ট পিচ বলগুলোর কোনো জবাব ভারতীয় ব্যাটিং লাইন আপের আসলে ছিল না। জাসেসি জয়সওয়ালের উইকেটটাতে শুরু, পরের ওভারটাতেই আরেক সেট ব্যাটসম্যান সাই সুদর্শন আউট হয়ে যান। তারপরে মার্কো ইয়েনসনের টানা ৪ টা উইকেট, ধ্রুব জুরেলের উইকেট, ঋষভ পান্টের উইকেট। পান্টের উইকেটটা আসলে এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ। কেননা তিনি এই ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন এবং তার একটা ইনিংস তো ম্যাচের যেকোনো সময় মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারে, শিফট করে দিতে পারে, সেইটা আমরা জানি। তবে ওই জায়গাটাতে তিনি কাউন্টার অ্যাটাক যে করতে গিয়েছিলেন মার্কো ইয়েনসেনকে, কাজের কাজ কিছু হয়নি, বরং উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। নীতিশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাদেজার আরও দুইটা উইকেটও তুলে নিয়েছেন মার্কো ইয়েনসন। তার মধ্যে যেই ক্যাচটা, রেড্ডির ক্যাচটা যেইভাবে ধরলেন এইডেন মার্করাম, ওইটা আসলে অসাধারণ। অসাধারণ ক্যাচ তিনি ধরেছেন। মোটামুটি থার্ড স্লিপ থেকে লাফিয়ে পড়ে গালির কাছাকাছি গিয়ে ক্যাচটা তিনি আসলে ওই জায়গা থেকে ধরেছেন। সো ওই ১২২ ৭ উইকেটে ভারত ওই জায়গাটাতে অনেকখানি পিছিয়ে পড়ে। একটা পার্টনারশিপ হয়েছে, তারপরে ৭২ রানের জুটি হয়েছে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবের। কিন্তু সেই পার্টনারশিপটা যখন ব্রেক হলো, সাথে সাথে ওইখানটাতে আবার শেষ ৭ রানে তাদের ৩ উইকেট চলে যায়। লাস্ট ২ টা উইকেট মার্কো ইয়েনসেন তুলে নিয়েছেন। ২০১ রানে ভারত অল আউট হয়ে গিয়েছে। ইয়েনসেনের ৬ উইকেটই এই ভারতের সর্বনাশটা করে দিয়েছে। ভারত যখন ২০১ রানে অল আউট হয়ে যায়, তখন তারা ২৮৮ রানে পিছিয়ে। অর্থাৎ সাউথ আফ্রিকা চাইলেই ফলো-অন ফোর্স করে তাদেরকে আবারও ব্যাটিংয়ে পাঠাতে পারে। কিন্তু সাউথ আফ্রিকা সেটা করেনি। নিজেরাই আবার ব্যাটিংয়ে নেমেছে এবং ব্যাটিংয়ে নেমে দিনের খেলাটা তারা শেষ করেছে বিনা উইকেটে ২৬ রানে। অর্থাৎ ওভারঅল তারা প্রথম ইনিংসে ২৮৮ রানের সঙ্গে এই ২৬ যোগ করে ৩১৪ রানে এগিয়ে গিয়েছে। টেস্ট ম্যাচের ৩ দিন শেষ। ইফেক্টিভলি সাউথ আফ্রিকা এখন বিনা উইকেটে ৩১৪ রান সেকেন্ড ইনিংসে।
যদি আর ২ টা সেশন তারা ব্যাট করতে পারে, ইন দ্যাট কেস আসলে ম্যাচ থেকে সার্টেনলি সিরিজ থেকে ভারত ছিটকে যাবে। তাদের পক্ষে আর এই ম্যাচ জিতে সিরিজে সমতায় আনার কোন সম্ভাবনা জায়গাটা থাকবে না। অন্ততপক্ষে ৩য় দিন শেষে ম্যাচ সিনারিওটা ঐরকম কথাটাই বলছে। খুবই একটা অতিমানবীয় এফোর্ট আসলে ভারতের লাগবে যদি এই ম্যাচ জিততে হয়। সাউথ আফ্রিকার কাছে যেটা বললাম যে তারা গত ১৫ বছরে হোমে কোনো ম্যাচ হারেনি। কলকাতার ইডেন গার্ডেন্সে হেরেছিল। আর এখন তো তার আগের ১২ বছরে, গত বছরের আগের ১২ বছরে যে হোমে তারা অজেয় ছিল, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল। এখন তো ১ বছরের মধ্যে ২য় সিরিজ হারের মতো অবস্থাতে তারা পৌঁছে গিয়েছে ভারতের এই দলটা। ওইখান থেকে ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা? আমার কাছে মনে হচ্ছে যে চান্স আসলে কম, বেশ কমই আসলে ওটা 4th ডে তে আমরা দেখব। কিন্তু 3rd ডে এর মোমেন্ট অফ দ্য ডে যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে ওই জায়গাটা যখন ভারত ১ উইকেটে ৯৫ রান থেকে একটা ব্যাটিং ধসে ৭ উইকেটে ১২২ রানে পৌঁছে গেল। ২৭ রানের মধ্যে যে তারা ৬ টা উইকেট হারালো, ওই ফেজটাকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে। আমার ধারণা আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন। আমার ধারণা আপনারা এই বিষয়েও একমত হবেন যে এই ম্যাচ জিতে ভারতের পক্ষে সিরিজটা ড্র করাটা এখন নেক্সট টু ইম্পসিবল।